আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের এই যে 47 বিসিএস এর এই যে রিটেনের যে রেজাল্টটা দেওয়া হলো, এই রেজাল্টে যারা টিকলেন তারা কেন টিকলেন, যারা টিকতে পারলেন না তারা কেন টিকতে পারলেন না, এই বিষয়গুলোর একেবারে ভিতরে যে কিছু আলোচনা আমি আজকে করব ইনশাল্লাহ। দেখুন, 47 বিসিএসে 3487টা পদের বিপরীতে 3631 জনকে টিকানো হলো রিটেনে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এই যারা টিকছেন তারা ভাইভাতে অ্যাটেন্ড করলেই তারা আপনার দেখা যাবে আপনার ক্যাডার হয়ে যাচ্ছেন, এটাই তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু বিষয়টা কিন্তু আসলে তা নয়। বিষয়ের গভীরে আপনাদেরকে যেতে হবে। আমি আপনাদেরকে গভীরে নিয়ে যাব, তবে তার আগে আপনাদের জানা দরকার যে যারা টিকলেন তারা কেন টিকলেন, বুঝতে পেরেছেন? এবং যারা টিকলেন না তারা কেন টিকলেন না, এগুলো নিয়ে আলোচনা করলে ডিটেলে বুঝতে পারবেন এবং পরবর্তীতে আমি আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। তো একটু খেয়াল করেন যে যারা টিকলেন তারা কেন টিকলেন, এর পিছনে কিছু কারণ ছিল। নাম্বার 1 হচ্ছে যারা 47 লিখিত দিলেন, যতজনই দিয়েছেন তাদের ভিতরে তারাই বেশি টিকেছেন, অর্থাৎ তাদের সংখ্যায় প্রায় বলতে পারেন 70%। তা হচ্ছেন যারা 2-1 বার আগেও রিটেন পরীক্ষা দিয়েছেন, বুঝতে পেরেছেন? অর্থাৎ যারা আগে ক্যাডার হয়েছেন বা যারা আগে পরে রিটেন পরীক্ষা দিয়েছেন, তারা যখন 47-এ যখন পরীক্ষা দিতে এসেছেন রিটেনে, তারা ভালো করতে পেরেছেন। কারণ 47-এ রিটেন প্রশ্ন কেমন কঠিন হয়েছে নিশ্চয়ই এটা আপনারা খুব ভালো করে জানেন। এটা ছিল নাম্বার 1 রিজন তাদের টেকার পিছনে। নাম্বার 2 হচ্ছে যারা বোথ ক্যাডারে পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ যারা বোথ ক্যাডারে রিটেন পরীক্ষা দিয়েছেন বা বোথ ক্যাডারেই পরীক্ষা দিয়ে যাচ্ছেন, বুঝতে পেরেছেন? তারাই টিকেছেন। এটার পিছনে আলোচনা আরও করবো ইনশাল্লাহ, বুঝতে পারবেন তখন। নাম্বার 3 হচ্ছে যারা খাতায় বিট অ্যাবাউট দ্য বুশ করেননি, অর্থাৎ বাজে বকেননি, টু দ্য পয়েন্টে আলোচনা করেছেন। ধরেন খাতা যখন আমাদের হাতে দেওয়া হয় তখন ইচ্ছা মতো আমরা অনেকে লিখি, কিন্তু সেটা না করে এখন যেহেতু অনেক আধুনিকভাবে খাতাগুলো দেখা হচ্ছে, প্লাস স্যাররাও অনেক চান যে টু দ্য পয়েন্টে তারা দেখতে, কারণ তাদের অনেক কাজবাজ থাকে, তাদের আসলে এত পড়ে দেখারও সময় থাকে না। তাদের যতটুকু আপনি একেবারে নির্যাসটুকু যদি তাদের সামনে এনে দিতে পারেন তাতেই আপনি নাম্বার পেয়ে যাবেন, এত লেখে নাম্বার পার দিন শেষ, বুঝতে পেরেছেন? অর্থাৎ যারা বেশি বেশি ছক দিয়েছে, ডায়াগ্রাম দিয়েছে, সূচক দিয়েছে, মানচিত্র দিয়েছে, যেখানে যেখানে দরকার আর কি, তারাই টিকেছেন, বুঝতে পেরেছেন? এবং তাদের এইগুলো যদি ঠিকঠাকভাবে ঠিক জায়গায় দেওয়া হয়ে থাকে, অর্থাৎ যারা দিতে পেরেছেন তারাই টিকতে পেরেছেন। ওকে, এই নিয়ে আমি আলোচনা করেছিলাম বহু থাকে। ওকে, এবার আসেন নাম্বার 4 যেটা, তা হচ্ছে যারা 4 ঘন্টা ধরেই একেবারে অনর্গল বা ধরেন 4 ঘন্টা ভাবেই একেবারে সমান তালে লিখতে পেরেছেন, তারাই টিকতে পেরেছেন। আর মাঝখানে যে একটু থেমে যাওয়া বা শেষের দিকে এসে একেবারে যারা লিখছেন তার হাতে লেখা বোঝা যায় না, এই টাইপের যারা লিখেছেন তাদের আসলে হয়নি। ওকে, আর নাম্বার 5 যেটা, তা হচ্ছে যারা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদাভাবে টাইম ম্যানেজমেন্ট করে করে লিখতে পেরেছেন ওই 4 ঘন্টা ধরে, এবং সব কিছুই টাচ করতে পেরেছেন, কিছু বাদ রেখে আসেননি, বুঝতে পেরেছেন? তার মানে এই টাইম ম্যানেজমেন্ট বিষয়ে আমি আসবো ইনশাল্লাহ। তার মানে দেখা যায় যে যারা আগে পরে অভিজ্ঞতা ম্যাটার করে, অর্থাৎ এক্সপিরিয়েন্স ম্যাটার্স। এই জন্য যে যারা আগে পরে যারা রিটেন দিয়েছেন তারা খুব ভালো করেই জানেন যে কোন সাবজেক্টের জন্য কতটুকু বা কোন প্রশ্নের জন্য বা কোন কোন পয়েন্টের জন্য কতটুকু টাইম রাখলে হয়, এটা তারা সেভাবেই ম্যানেজ করে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাকভাবে করেই তারা পরীক্ষা দিতে পেরেছিলেন বলেই তারা টিকতে পেরেছেন। নতুনরা এটা পারেন নাই, তাই তারা টিকতে পারেন নাই, বুঝতে পেরেছেন? এই গেল হচ্ছে যারা 47 বিসিএস রিটেনে টিকেছেন তাদের কেন তারা টিকলেন, আর যারা টিকতে পারেন নাই তাদের সমস্যাগুলো কোথায় ছিল ভালো করে খেয়াল করেন। নাম্বার 1 যেটা সমস্যা, তা হচ্ছে যারা টিকতে পারেন নাই তাদের বেশিরভাগই ছিলেন হচ্ছে নিউ কামার বা বলতে পারেন অ্যামাচার, বুঝতে পেরেছেন? অর্থাৎ যারা আপনার প্রথমবারের মতো লিখিত পরীক্ষা দিয়েছে, এদের তো অভিজ্ঞতা নাই আরও ওই কঠিন প্রশ্নে, তাদের না টেকার কথাই এটা ধরেই নেওয়া ছিল যে তারা টিকতে পারবে না। তারপরে যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের হয়তো সিস্টেমের সমস্যা ছিল, তারা সিস্টেম ধরে পরীক্ষা দিতে পারেন না বলে টিকতে পারেন নাই, আরও কিছু কারণ আছে। নাম্বার 2, এটা সবচেয়ে বড় কারণ, তা হচ্ছে যারা শুধু জেনারেল বা শুধু টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দিয়েছেন তারা আসলে টিকতে পারেন নাই। যখন পাস এসেছে তখন দেখা যাচ্ছে জেনারেলে শুধু জেনারেলে খুব কম পাস হয়েছে, শুধু টেকনিক্যালে বলতে পারেন পাসই হয়নি। যারা বোথ ক্যাডারে পরীক্ষা দিয়েছেন তারাই পাস করতে পেরেছেন। এই কারণে আপনারা অনেক মেধাবী হওয়া সত্ত্বেও অনেক সময় দেখা গেছে তাদের কাছে তারা এইভাবে টিকাবে না, তারা বোথ ক্যাডার থেকে টিকাবে, এইভাবে নিবে বা যেটাই হোক, ভাইস ভার্সা যেভাবেই হোক, সেই সিস্টেমই মধ্যে আপনারা পড়ে আপনার সিস্টেম লসের মধ্যে চলে গেছেন। অর্থাৎ আপনারা যারা আলাদা আলাদা করে শুধু জেনারেল বা শুধু টেকনিক্যালি পরীক্ষা দিয়েছেন তাদের পাশের সংখ্যা খুবই কম, এবং বলতে পারেন যে 30% টেনে টেনে, অর্থাৎ জেনারেল এবং বা 30 থেকে 40% শুধু জেনারেল এবং শুধু টেকনিক্যাল ক্যাডারের পাশের সংখ্যা, বুঝতে পেরেছেন? আর বাকি হচ্ছে বোথ ক্যাডার। এবং সত্যি বলতে দেখেন
এই যে বিশেষ করে আপনার টেকনিক্যাল ক্যাডারে আমি একটু আসি, এখানে 2860টা পদ ছিল। এই 2860টা টেকনিক্যাল ক্যাডারের যে পদ, এই পদের বিপরীতে পাশ করেছে মাত্র 1061 জন। বুঝতে পেরেছেন? খেয়াল করেন, 2860টা টেকনিক্যাল পদের মাঝখানে বা বিপরীতে পাশ করেছে মাত্র 1061 জন লিখিততে। এবং এর বোঝা যাচ্ছে এর মানে তা হচ্ছে প্রায় 1800 পদ, প্রায় অর্থাৎ প্রায় আপনি ওখান থেকে 1061 বিয়োগ দেন, প্রায় 1800 যে পোস্ট বা পদ টেকনিক্যাল ক্যাডারে সেগুলো কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। এবং যার ফলে দেখা যাচ্ছে এই ফাঁকাটা ফাঁকাই রয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এইভাবেই চলে যাচ্ছে। তার মানে ওই যে আমি প্রথমে বললাম না যে কি হয়েছে, 3487টা পদের বিপরীতে মনে হয় নেওয়া হচ্ছে, বিষয়টা তা নয়। ঠিক আছে? অর্থাৎ সেক্ষেত্রে ওই পদগুলো ফাঁকা চলে যাচ্ছে, যার কারণেই পদের সংখ্যাও কমে যাচ্ছে, অর্থাৎ লিখিত থেকে ক্যাডার হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে। বোথ ক্যাডারে যারা আছেন তাদের সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে, হয় জেনারেল বা টেকনিক্যালে তারা যেতে পারতেছেন, কিন্তু আলাদাভাবে পাশ করে এভাবে যাওয়া খুবই টাফ হয়ে গেছে। শুনলে আরও অবাক হবেন, তা হচ্ছে কৃষি ক্যাডার যেটা ছিল সেই ক্যাডারে 168টা পোস্টের 150টাই প্রায় ফাঁকা, অর্থাৎ ফাঁকা যাবে আর কি। কয়জনকে বা নেওয়া হবে সর্বোচ্চ ভেবে দেখেন। আমি 150টা বলেছি, আমি 100টাই ধরেন আমি 50 জন নিল বা 68 জন নিল, 100টা তো পোস্ট ফাঁকাই হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এইভাবেই কিন্তু ফাঁকাগুলো হয়ে যাচ্ছে এবং পরবর্তী বিসিএসের জন্য এই যে ফাঁকার যে জট, সেশন জট না, ফাঁকার যে জট, এই ফাঁকার জটটা রয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, ইট ইজ অনগোয়িং। বুঝতে পেরেছেন? এবার আসে নাম্বার 3 পয়েন্টে, তা হচ্ছে কেন টিকতে পারেন নাই। এরা পড়ার জন্য মাত্র 55 দিন বা সর্বোচ্চ 2 মাস সময় হাতে পেয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যারা আমি ভিডিওগুলো করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, যে বলেছিলাম একটা কথা, খুব জরুরি কথা, যে 55 দিনও সময় নাই, বা ধরেন 2 মাস সময় আছে সর্বোচ্চ। 2 মাস বা 55 দিনে রিটেন পড়ে কোনোদিন বিসিএস রিটেন পাস করা যায়? এই কথাটা কিন্তু আমি বলেছিলাম আমার ভিডিওতে, এবং সেই কথাটাই কিন্তু এখানে এসে খেটেছে। অর্থাৎ যারা শুধুমাত্র রিটেনটা শুধুমাত্র ওই 55 দিনে পড়েছেন তারা টিকতে পারেন না, কিন্তু যারা কন্টিনিউয়াসলি আগে পরে রিটেন দিয়েছেন তাদের তো প্র্যাকটিস আছে, তারা পড়েছেন আগে পরে। এবং যারা নিউ কামারদের মধ্যে যারা রিটেন এবং পিলি একসাথে পড়া কভার করেছেন, কীভাবে পড়তে হবে আমি কিন্তু অলরেডি আমার ভিডিওতে বলে দিয়েছিলাম। আমি সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিন কাইন্ডলি। কীভাবে পিলিও লিখিত একসাথে না পড়লে আপনারা পাস করতে পারবেন না, এখন যে সিস্টেমে পড়াশোনা চলতেছে বা বিসিএস এখন যেভাবে হচ্ছে, এবং কীভাবে সারা বছর ধরে আপনি পিলিও লিখিত একভাবে কন্টিনিউয়াসলি আপনি প্রস্তুতি নেবেন, তাও আমি জানিয়েছিলাম। তো ওইভাবে যারা করতে পেরেছেন নিউ কামারদের মধ্যে তারা পেরেছেন, আর যারা পারেন নাই তারা পিছিয়ে গেছেন। অর্থাৎ 55 দিনে লিখিত পড়ে পাস করা খুবই টাফ। হয়তো পাস হবে, বাট ক্যাডার হওয়া খুবই টাফ, হয়তো নন ক্যাডার চলে আসতে পারে। বুঝতে পেরেছেন? এইটা নাম্বার 4 হচ্ছে এরা খাতায় খাজনার চেয়ে বাজনা বেশি করছে। তার মানে খাতায় বিট আবার দ্য বুশ করে আসছে, ইচ্ছা মতো লিখে আসছে। বুঝতে পেরেছেন? আপনারা বিদেশের দিকে যদি তাকান, বাইরের কান্ট্রিতে যদি আপনি ভারতের দিকে তাকান, দেখবেন যে ওখানে কিন্তু খাতার জন্য লিমিট করে দেয়, অর্থাৎ এই কয় পেজের মধ্যে লিখতে হবে। অর্থাৎ ছোটোবেলায় যেমন আমরা করতাম, ব্যাংকের পরীক্ষাগুলোতে যেমন হয় আর কি, যে আপনাকে লিমিটেশন দিয়ে দেয়, এই ইউটিউব পেজের মধ্যে আপনাকে ওই প্রশ্নটা লিখতে হবে। সেক্ষেত্রে আপনি সেখানে একেবারে যে বেদ যে জায়গাগুলো, অর্থাৎ বেদ যে বিষয়গুলো, নির্যাস যেগুলো, সেগুলোই তো লিখতে হবে। আপনি তাও কেন লিখবেন? বুঝতে পেরেছেন? এই সিস্টেমে যারা লেখালেখি করছেন তারা এই রিটেনটা পাস করছেন, যারা করেন নাই, বিশেষ করে নতুনরা, তাদের প্র্যাকটিস কম, অভিজ্ঞতা কম, তারা হেরে গেছেন, পিছিয়ে গেছেন। ওকে, আর শেষ যেটা, তা হচ্ছে পূর্ব অভিজ্ঞতার অভাব। দেখুন, পূর্ব অভিজ্ঞতার অভাব বলতে আমি যে শুধুমাত্র পড়াশোনার পূর্ব অভিজ্ঞতার অভাব তা না, সব কিছু দিক থেকে, বিশেষ করে টাইম ম্যানেজমেন্টের দিক থেকে তাদের অভাবটা অনেক বেশি ছিল, যার কারণে তারা টিকতে পারে নাই। তারা অনেক প্রশ্ন ধরেই আসতে পারে নাই, ভাবছে যে এগুলো পরে লিখবো, সময় হয় নাই। এটা হয় না। প্লাস হচ্ছে আরও একটা বিষয়, তা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা বলতে বোঝাচ্ছে কি, পরীক্ষাগুলো কিন্তু খুব প্রতিদিনই হয় বলতে পারেন। অর্থাৎ আপনি এমনকি আপনার প্রফেশনাল ক্যাডারের জন্য যে পরীক্ষাটি দিবেন তার জন্য সময় মাত্র অল্প কিছুদিন থাকে, 2-1 দিন বা সর্বোচ্চ আপনি যে কয়দিনই ধরেন না কেন, এই টাইপের সময় থাকে, যেটা তো আসলে খুবই টাফ এর মধ্যে ম্যানেজ করা। এই কারণে প্রতিদিন পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস বা অভিজ্ঞতা খুবই বড় বিষয়। এইটা যাদের ছিল না তারাই হেরে গেছেন বা তারাই আউট হয়ে গেছেন। বুঝতে পেরেছেন? এইবার আসেন, আমি তো এগুলো আলোচনা করলাম যে যারা টিকতে পারছেন তারা কেন পারলেন, যারা পারেন নাই তারা কেন পারেন না। এর পাশাপাশি আপনাদেরকে কিছু জিনিস বলার ছিল, যে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা। দেখুন, সবগুলো সাবজেক্টে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করা সম্ভব না। আমি ইংলিশের ছাত্র ছিলাম, আমি ইংলিশে পরীক্ষা দিয়ে ইংলিশে ভালো পেয়েছিলাম। ওই জায়গাটায় আমি হলে কীভাবে টাইম ম্যানেজমেন্টটা করেছিলাম বা আমি হলে কীভাবে করতাম এই 50 লিখিতর জন্য, সেটা না হয় আপনাদের একটু জানিয়ে দিই। ধরুন, ইংরেজির বেলা আপনি টাইম ম্যানেজমেন্টটা এভাবে করবেন যে 1 থেকে যে 7 নং টপিক থাকে না বা পয়েন্ট, এই 1 থেকে 7 নং পয়েন্ট করবেন হচ্ছে 1.5 ঘন্টার ভিতরে, যেভাবেই হোক 1.5 ঘন্টার ভিতরে আপনি করবেন। আপনার 4 ঘন্টার সময় 1.5 ঘন্টার ভিতরে এটা করে নেবেন। রচনা যে দুটা থাকে সেই দুটা করবেন আপনি 1 ঘন্টায়, অর্থাৎ আপনার 30 মিনিট 30 মিনিট করে রচনা দুটো লিখে ফেলবেন। বুঝতে পেরেছেন?
আর অনুবাদ যে দুটো অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, এইগুলো করবেন হচ্ছে 45 মিনিট করে, অর্থাৎ 1.5 ঘন্টায়। বুঝতে পেরেছেন? এইভাবে এগুলো কভার করবে। এই যদি করতে পারেন, এইভাবে যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে আপনার মতো করে, আপনার কতটুকু সময় লাগবে নিচে আপনি ভালো করে বুঝবেন, সেইভাবে করতে পারলে আপনি পাস করতে পারবেন, নাহলে পাস করা এখন ইম্পসিবল। বুঝতে পেরেছেন? আর যে কথাটা সেটা বলে আমি আমার ভিডিওটা শেষ করব, তা হচ্ছে কোন ছক, কোন ডায়াগ্রাম, কোন সূচক, কোন মানচিত্র বা কোন নকশা, যেটাই বলেন না কেন, হোয়াট এভার ইউ মেসে, তো এইগুলো আপনি ঠিক যে জায়গাতে দরকার সেইখানেই দিবেন, অযথা দিবেন না। দিতে বলছি বলে যে অযথা দিতে হবে, সব জায়গায় ভরে দিবেন এইগুলো দিয়ে, তা হবে না। বুঝতে পেরেছেন? সব কিছুর একটা লিমিটেশনের মধ্যে রাখবেন। শুধুমাত্র এইগুলো ভালো করে যদি আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলেই আপনি পারবেন। এবং এগুলো করার জন্য আপনাকে বই নিয়ে ঘাটাঘাটি করতে হবে, কোন বইতে ডায়াগ্রামগুলো কোন প্রশ্নের জন্য ভালো ছিল। আপনি নিজে কিছু করেন, নেট থেকে ঘাটেন, এগুলো করে করে নোট করেন। এই নোট করতে করতে দেখবেন আপনি প্রথমে নোট করতেছেন, বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখবেন ধীরে ধীরে আপনার কিন্তু প্রিসাইজ নোট হয়ে যাবে। ওই যে প্রিসাইজ নোট করার বা হওয়ার যে অভিজ্ঞতাটা আপনি পেয়ে গেলেন, ওই অভিজ্ঞতাটাই আপনাকে রিটেনে সাহায্য করবে। বুঝতে পেরেছেন? তা নাহলে আপনি পারবেন না ভাই, এটা পসিবল না। এই হচ্ছে আলোচনা। তো আশা করি আপনারা ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে কেন টিকতে পারেন নাই এবং কেন টিকেছেন যারা, তারা কেন টিকলেন। বেশিরভাগই ক্যাডার ভাইরাই টিকছেন, এবং যারা আগে পরে ক্যাডার না হলেও যারা রিটেন পরীক্ষা দিয়েছেন অভিজ্ঞতা সম্পন্ন, তারাই টিকতে পেরেছেন। তো আপনাদের অভিজ্ঞতা হোক, 50-এর রিটেনের জন্য আপনাদের শুভকামনা রইল। আশা করি আপনারা ভালো করে পড়াশোনা করে সেভাবেই পরীক্ষাটা দিবেন। আজকে এই পর্যন্তই থামলাম, দোয়া রইল। প্লাস আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা দেখবেন, এখান থেকে বিসিএস সম্পর্কে আপনাদের টোটাল সব আইডিয়া পেয়ে যাবেন। আশা করি আপনাদের উপকারেই আসবে। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।